ডক্টর কামাল হোসেনকে 2000 সালে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার সংবিধানে মানবাধিকার ভরা, এই 2-2.5 লক্ষ সশস্ত্র বাহিনী তারা কি মানুষ না? তাদের কোনো অধিকার নেই? আপনি একবারও বলেছেন যে এখন এই ধারাটা সংশোধন হওয়া উচিত? উনি কোনো জবাব দিতে পারেননি। তো জেনারেল আজিজ যখন সেনাপ্রধান হলো তখন আমার মধ্যে খুব নেতিবাচক প্রতিক্রিয়া হয়। তো এটা তো এই সরকার ওই অবৈধ আদেশ, আমি এরপরে মামলা করেছিলাম এটার বিরুদ্ধে। আপনার সাধারণত সেনাবাহিনীর কোনো আমাদের সংবিধানে আছে, ধারাটা এই মুহূর্তে আমার মনে নেই, সম্ভবত 45, যে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যদি কোনো ডিপার্টমেন্টালি কোনো অ্যাকশন না হয় এটার বিরুদ্ধে কোর্টে যাওয়ার আমাদের কোনো অধিকার নেই, এবং এটা মানবাধিকারের লঙ্ঘন। এই 2-2.5 লক্ষ সশস্ত্র বাহিনী তারা কি মানুষ না? তাদের কোনো অধিকার নেই? আমি ডক্টর কামাল হোসেনকে 2000 সালে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার সংবিধানে মানবাধিকার ভরা, মানবাধিকার কথা বলছেন, আপনারা তো আমাদের কি আপনি মানুষ মনে করেন না? যে আমাদের জন্য এই অধিকারটা কেন খর্ব করা হয়েছে? উনি জবাব দিয়েছিলেন যে একটা দেশে যুদ্ধ করার পর স্বাধীন হলে তখন এই সশস্ত্র বাহিনীর একটু শৃঙ্খলার সমস্যা থাকে, ওটাকে নিয়ন্ত্রণ করার জন্য। তো আমি ওনাকে বললাম যে আমি 2007-এর কথা বলছি, যে আজকে 35 বছর পরে আপনি একবারও বলেছেন যে এখন এই ধারাটা সংশোধন হওয়া উচিত? উনি কোনো জবাব দিতে পারেননি। তো আমি কোর্টে গিয়েছিলাম, কোর্টে রিটু ইস্যু হয়েছিল, কিন্তু প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল তারা মিলে যোগ সাজসে কিছু একটা গিট্টু পাকিয়ে রেখেছে, যার ফলে মামলাটা আর আগায়নি। আমারটা নিয়েছে, কারণ ওটা নেয় না সাধারণত। ইভেন 1996 সালে জেনারেল নাসিমকে সেনাপ্রধান হিসাবে উনি অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন, ওনাকে বরখাস্ত করা হয়েছিল, ওটার বিরুদ্ধে উনি কোর্টে গিয়েছিলেন, কোর্ট তখন নেয়নি এটা, যাই ওনাকে পরবর্তীতে অবসর দেওয়া হয়েছে। তো আমাকে এটার কোনো কারণ তো দেখানো হয়নি, অবৈধ আদেশটাকে বাতিল করে 26শে ডিসেম্বর 2024 অবসর আদেশ দেওয়া হয়েছে। 71 সালে যখন বিজয় হয়ে গেল, আমার আব্বা তো 22 নভেম্বর 1971 সালে উনি, যেহেতু জামাতের কেন্দ্রীয় অফিস লাহোরে ছিল, উনি 2-3 মাস পর পরই কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সবাই ওখানে যেতেন, উনি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির, উনি গিয়েছিলেন 22 নভেম্বর 1971। 3 ডিসেম্বর উনি ফিরে আসছিলেন, কিন্তু সেই দিন যুদ্ধ লেগে যায়। এবং তখন ওই এখন তো মনে করেন আপনার পাকিস্তান থেকে যখন এখানে আমাদের বাংলাদেশের প্লেন আসে, ভারতের উপর দিয়ে আসে, কিন্তু 1971 সালে 25শে মার্চ পরে ভারত এটা নিষিদ্ধ করে দিয়েছিল, যার ফলে আপনার প্লেন একদম পুরো ভারত ঘুরে বঙ্গোপসাগরের উপর দিয়ে শ্রীলঙ্কার পাশে দিয়ে ঢুকতে হতো। তো যখন বাংলাদেশ ভূখণ্ডে ঢুকবে ওই সময় যুদ্ধ লেগে যায়, তখন এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানের পাইলটকে বলা হয় যে তুমি ঢাকায় ল্যান্ড করতে পারবে না, ঢাকা বিমানবন্দরের রানওয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, তুমি শ্রীলঙ্কা চলে যাও। শ্রীলঙ্কা যাওয়ার পরে তারপরে তাদেরকে ওখানে রিফুয়েলিং করে ওখান থেকে ওনার জেদ্দা চলে যায়, এবং পরে জেদ্দা থেকে পাকিস্তান চলে যান আব্বা, মানে পিআই সব প্যাসেঞ্জারকে পাকিস্তানে যায়, আব্বা ওখান থেকে পরবর্তীতে ইংল্যান্ডে চলে যান। তখন তো আমাদের জীবনে একটা অনিশ্চয়তা। আমার বড় ভাই দুই ভাই তখন কলেজে পড়ে, ওনারা তো বেরিয়ে আসতে পারেনি, ওনারা লুকিয়ে থেকেই ওনারা 72 সালে প্রথমে চলে গেলেন। তখন আমাদের ফ্যামিলি কতদিন এইভাবে এই অবস্থায় থাকবে তো জানি না, আমরা ফ্যামিলি যেন বিচ্ছিন্ন না হয়, ফ্যামিলি একসাথে হওয়ার জন্য আমাদের সবার ইংল্যান্ডে চলে যাওয়ার সিদ্ধান্ত হলো। তো আব্বা প্রথমে বললেন বড় দুইজন চলে আসুক, কারণ বড় দুই ভাই তখন কলেজে পড়েন। আমি এবং আমি চতুর্থ, তৃতীয় ভাই, উনি ছোটোবেলায় টাইফয়েড হয়, ওনার লেখাপড়া মিস হয়েছে, তো আমরা একসাথে ছিলাম, এসএসসি পাস করেছি। তো আব্বা বলেছেন যে ওরা দুইজন এসএসসি পাস করার পরে আসবে, কারণ ওরা এখানে এসে লেখাপড়া করে যখনই সুযোগ হবে তাদের দেশে চলে যেতে হবে, আমার ছেলেরা দেশে গিয়ে দেশের জন্য কাজ করবে। আল্লাহ যাকে যেই দেশে পয়দা করেন, আল্লাহর ইচ্ছা সে সেই দেশের জন্য কাজ করুক। তো আমি চাই আমার ছেলেরা লেখাপড়া শেখে দেশে যাবে, কিন্তু যদি এসএসসি বাংলাদেশে পড়ে না আসে তাহলে ওদের বাংলার ভিত্তিটা শক্ত হবে না। তখন এখান থেকে চলে গিয়ে দেশে যখন আবার কর্মক্ষেত্রে প্রবেশ করবে, তখন ভালো বাংলা বলতে না পারলে মানুষ তাদেরকে গ্রহণও করবে না সহজভাবে। এই জন্য তাদের বাংলা ভিত্তিটা মজবুত হওয়ার জন্য তাদের দেশ থেকে এসএসসি পাস করে আসতে হবে। তো আমরা 74 এসএসসি পাস করলাম। তো আমাদের পরীক্ষা ছিল সেপ্টেম্বর মাসে, তখন তো স্বাধীনতার পরে অনেক কিছু হয়েছে, আমাদের পরীক্ষা সেপ্টেম্বরে হয়েছে, রেজাল্ট বেরিয়েছে ডিসেম্বরে। তো 75-এ ফার্স্ট ইয়ারে নট আমি পড়ার অবস্থায় আমি ইংল্যান্ডে চলে যাই, গিয়ে ওখানে ও লেভেল পড়িয়ে লেভেল করি। হ্যাঁ, উনি তো 25শে মার্চ থেকে বরাবরই ছিলেন, এর মধ্যে আরও কয়েকবার উনি গেছেন ওখানে। 2 থেকে 3 মাস পর পর সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং হতো, সব দলেরই হয় এটা, কেন্দ্রীয় মিটিং। তো কেন্দ্রীয় অফিস লাহোরে ছিল, উনি ওখানে যেতেন, 71 সালে কয়বার গেছেন আমার তো মনে নেই। লাস্ট টাইমের কথা মনে আছে উনি 22শে নভেম্বর গেলেন, 4 ডিসেম্বর উনি ফিরে আসছিলেন, এবং আমরা জানি ওখান থেকে খবর দিয়েছেন টেক অফ করেছে। আমরা এয়ারপোর্টে যাচ্ছিলাম, কিন্তু প্লেন বোম্বিং হচ্ছে, আমরা ফিরে আসছি 2বার, তারপর আর কোনো খবর পাচ্ছি না, আমরা খুব চিন্তিত ছিলাম। তারপরে যেভাবে খবর পেয়েছি ওখান থেকে সৌদি আরবে প্লেন চলে গেছে, ওখান থেকে উনি ফোন করে জানিয়েছেন যে আমরা প্লেন এখানে চলে আসছি। ওখান থেকে উনি পাকিস্তানে চলে যান,
পিআই, যেহেতু পিআই এর প্লেন ছিল, পিআই সব প্যাসেঞ্জারকে পাকিস্তানে নিয়ে যায়, তারপরে উনি ওখান থেকে বেরিয়ে যান। স্কুলে আমার হিন্দু টিচার ছিল, উনি আমাকে খুব মানসিকভাবে নির্যাতন করেছেন, শারীরিকভাবে উনি আমাকে কিছু প্রহার করেছেন। গোলাম আজমের বাচ্চা, রাজাকারের বাচ্চা, এই সমস্ত বলতেন। তখন তো ওনার ভাব ছিল যে এদেশ ওনাদের, আমরা ওনাদের গোলাম। দুঃখজনক ওনার ছেলে আমার সাথেই পড়তো, তো এমনকি হেড স্যারও তাকে ভয় পেতেন। কারণ 71 সালে তো সরকারিভাবে স্কুলগুলো সব খোলা ছিল, আপনার উপস্থিতি কম ছিল কিন্তু স্কুলগুলো খোলা ছিল। শুধু হেড স্যার যেহেতু স্কুল খোলা রেখেছিলেন, উনি তাকেও রাজাকার বলতো। তো ওনার তখন যে দম্ভ দুঃখজনক, এবং মনে হতো যেন আমরা ওনাদের গোলাম হয়ে গেছি, ভারতের ওনাদের দেশ, আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন, ওনারই ফার্স্ট ক্লাস সিটিজেন। সুযোগ সুবিধা হলো, 1 নম্বর হলো পেনশন। আমার পেনশনের টাকা এখনও প্রসেস হয়নি। কিছু যে রিটায়ারমেন্ট অর্ডার বেরিয়েছে, ওর মধ্যে কিছু ভাষাগত ত্রুটি ছিল। ওই ভাষাগত ত্রুটি সংশোধনের জন্য আমি বলেছি, ওটা হয়ে এখনও ফাইনালি হয়নি। 1 বছরের উপরে হয়ে গেছে যদিও, দুঃখজনক, আমি এখনও পাইনি, আশা করি পাবো ইনশাল্লাহ। আর একটা হলো মেডিকেল ফেসিলিটিস। তো আমি সাধারণত খুব কম যাই সিএমএইচে, বাট গেলে এখন সেই সুযোগটা পাই আমি, আমাকে তারা ট্রিটমেন্ট দেয়, ওষুধ সরবরাহ করে, যেটা অন্যান্যদেরকে করে, অবসরপ্রাপ্তদেরকে সম্মানের সাথেই করে তারা সবাই। তখন আমার অনেক জুনিয়র, এখন আপনারা জানেন সেনাপ্রধান নিজেও আমার ছাত্র, তো বাকি সবাই বাংলাদেশ সেনাবাহিনী এখন সিনিয়রিটি 500-600 অফিসারের মধ্যে 80-85 ভাগ অফিসার আমার ছাত্র বর্তমানে। হ্যাঁ, বর্তমানে যে কর্মরত। তো সবাই আমাকে সম্মানের সাথেই, আমি যখনই যাই তারা খুব সম্মানের সাথে আমাকে তার গাড়ির সামনে এসে রিসিভ করে নিয়ে চিকিৎসা করে। তা আমি খুব কম যাই সাধারণত, একটু দূরে হয়তো আশেপাশে ছোটোখাটো। হ্যাঁ, আমি তো জেনারেল বেলালকে দেখে গেছি, যখন আমাকে অপহরণ করে, যখন জেনারেল বেলাল ছিলেন, যিনি আপনারা চিনতে পারেন, ঢাকা নর্থের আওয়ামী লীগ মনোনীত মেয়র আনিসুল হকের ভাই। উনি যোগ্য লোক, উনি ওনার ব্যাচের সোর্ট পাওয়া অফিসার। বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে বর্তমান সেনাপ্রধান, আমার যদি ভুল না হয় 19তম সেনাপ্রধান, কিন্তু উনি একমাত্র, জেনারেল বেলালি একমাত্র সোর্ট পাওয়া অফিসার। উনি সারা জীবন অধিকাংশ করছেন, উনি ফার্স্ট সেকেন্ড হয়েছেন। তো এরপরে সাধারণত ওখানে যারা ডিউটি করতো রুমে, আমার সেলে যারা আসতো, তারা তো মুখোশ পরে আসতো, মুখোশ না, মাস্ক পরে আসতো, যেটা সার্জিক্যাল মাস্ক যেগুলো। সুতরাং চেহারা চেনার কোনো উপায় ছিল না, তারাও আমাকে চেনে না, আমি তাকে এখনও দেখলে চিনব না। কিন্তু কিছু কিছু ছিল যারা আমার প্রতি সহানুভূতিশীল ছিল, হয়তো তার ভাই বা তার বাবা বা তার চাচা, কোনো আত্মীয় আমার অধীনে চাকরি করেছে এবং আমার কথা তারা শুনেছে তাদের কাছে। তো সেই হিসাবে তারা কিছু কিছু তথ্য দিত। এমনি তো কথা বলা প্রয়োজনীয়, একটা কথা বলা নিষেধ ছিল। তারা যদি 1 শব্দে উত্তর দেওয়া যায়, তাহলে 2 শব্দ বলতো না আর কি, এত রেস্ট্রিকশন ছিল। সিসি ক্যামেরা লাগানো ছিল। আমি মাঝে মাঝে যারা একটু নামাজি দেখতাম, তারা আমার বিভিন্ন মাসলা মাসাইল জানতে যেত, আমিও কোরআন হাদিস আলাকে মাঝে মাঝে কিছু বলতাম। এবং কয়েকবারই হয়েছে তারা ওখান থেকে সিসি ক্যামেরা দেখে দৌড়ে এসছে, আপনি কথা বলছেন কেন, এগুলো একটু পাকবিতণ্ডাও হয়েছে। আমি বলছি আমি তাদেরকে কোরআন হাদিসের কথা বলছি, তা আপনার তো এই জন্য আনা হয়নি এখানে। তখন আমি উল্টার, আমি জানতাম যে আমাকে ডিজিএফআই রেখেছে, এবং আমি জানতাম যে ওইখানে যে বন্দিশালা, যেটাকে আয়নাঘর বলেন আপনার, ওটা তো আমি কয়েক জায়গায় ব্যাখ্যা করেছি, ওটার নাম আসলে আয়নাঘর তো আমি মুক্তির পরে জানতে পেরেছি। এটা আসল নাম হলো JIC, জয়েন্ট ইন্টারোগেশন সেল। 3 বাহিনীর সদস্যরা যদি কোনো গুরুতর অপরাধ জড়িয়ে পড়ে, যেটা সাধারণ তদন্তে ধরা না পড়ে, তখন তাদেরকে ওখানে পাঠানো হয় সত্য উদ্ঘাটনের জন্য, প্রয়োজনে নির্যাতন করানো হয়। এবং ওটার দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধানের জন্য সেনাবাহিনীর সার্জেন্ট পদবীরা থাকে। আমি জানি ডিজি নিজে আমার থেকে অনেক জুনিয়র, সুতরাং আমি একটু মনে সাহস ছিল ওটা, এই জন্য আমি উল্টা বলতাম যে কেন নিয়ে এসছেন আপনারা এখানে, আপনারা হারাম কাজ করছেন, আপনারা জালেম, আমার জুলুম করছেন, আমার কোনো অন্যায় নেই, অপরাধ নাই, আপনারা গয়ের জোরে, অস্ত্রের জোরে আমাকে নিয়ে আসছেন। আগে আমি আল্লাহ রসুলের কথা বলবো, কোরআনের কথা বলবো, যা পারেন করেন আপনারা। আমি মাঝে মাঝে 2-1বার এরকম প্রতিক্রিয়া দেখিয়েছি। তাদের মধ্যে 2 একজন আমাকে তথ্য দিত, সেনাপ্রধান কে হচ্ছে না আমি জানতাম, সুপারভাইজার কারা তাদের নাম জানতাম, আরও অন্যান্য কিছু কিছু অফিসারের নাম জানতাম আমি। তো জেনারেল আজিজ যখন সেনাপ্রধান হলো, তখন আমার মধ্যে খুব নেতিবাচক প্রতিক্রিয়া হয়। এবং আমার বইয়ে আমি 15 পৃষ্ঠা লিখেছি যে ওইখানে চ্যাপ্টারের নাম হলো নতুন সেনাপ্রধান এবং আমার দেশ ভাবনা। আমি এখানে তুলে নিয়ে এসেছি যে কীভাবে অযোগ্য লোককে শুধুমাত্র দলীয় স্বার্থে পদোন্নতি দেওয়া হয়েছে, সেনাপ্রধান করা হয়েছে, এবং 71 সাল থেকে এটা শুরু হয়েছে। আপনার তাই তো আপনারা জানেন বোধহয় জোসেফের ভাই হয় সে। তো এইরকম কিছু কিছু তথ্য পেতাম আমি, কিন্তু বাইরে কী হচ্ছে না হচ্ছে এগুলো দুনিয়ার কিছু জানার সুযোগ ছিল না।
অভ্যন্তরীণ কিছু কিছু এই সমস্ত তথ্য পেতাম আমি।